আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব হেমোডাইনামিক্সের একটি টপিক শক। তো শক হচ্ছে মেনলি আমি গাইড বেসড আলোচনা করব, কারণ রবিনসে আসলে শক ওইভাবে সুন্দর করে দেয়া নয়। তো আমি গাইড বেসডই বলবো, গাইড থেকে যেই সব এক্সট্রা ইনফরমেশন রবিনসে আছে ওইগুলো আমি বলে দিব। তো চলে আসি শক। শক কাকে বলে? শকের ডেফিনেশন হচ্ছে শক ইজ এ স্টেট in which diminished cardiac output or reduced effective circulatory blood volume impairs tissue perfusion and lead to cellular hypoxia. তো শকের কিছু টাইপস আছে। শকের হচ্ছে কিছু মেজর টাইপস আছে, কিছু আদার টাইপস আছে আর কি। মেজর টাইপসের মধ্যে তিনটা: কার্ডিওজেনিক শক, হাইপোভলিমিক শক আর সেপটিক শক। তো কার্ডিওজেনিক শক কী কী কারণে হয়? কার্ডিওজেনিক শক হতে পারে ইউজুয়ালি মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, ভেন্টিকুলার রাপচার, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক টেম্পোনেট, ইভেন পালমোনারি এম্বোলিজমের জন্য আমাদের কার্ডিওজেনিক শক হতে পারে। তো কার্ডিওজেনিক শক ইউজুয়ালি আমাদের মানে হার্টের ইনট্রিনসিক সমস্যার জন্য হতে পারে, যেমন মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, ভেন্টিকুলার রাপচার, বা হার্টের কোনো মানে বাইরে থেকে কোনো প্রেশারের জন্য হতে পারে, যেমন হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট। কার্ডিয়াক টেম্পোনেটটা কি? কার্ডিয়াক টেম্পোনেট হচ্ছে যখন এই পেরিকার্ডিয়াল যেই স্পেস থাকে ওইখানে যদি ফ্লুইড জমে তাহলে হার্টটা ঠিক মতো পাম্প করতে পারে না, কম্প্রেশনের সৃষ্টি হয়, ওটাকে বলা হয় কার্ডিয়াক টেম্পোনেট। অথবা যদি কার্ডিয়াকের কোনো আউটপুটেই কোনো কম্প্রেশন তৈরি হয়, যেমন পালমোনারি এম্বোলিজমে হার্টটা ঠিক মতো আর কি ব্লাড পাম্প করতে পারে না লাংসের দিকে। এবার আসে হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শকের কারণ হচ্ছে হেমোরেজের জন্য হতে পারে, এছাড়াও ম্যাসিভ ফ্লুইড লস, যেমন হচ্ছে আমাদের ভমিটিং, ডায়রিয়া, বার্ন, ট্রমা, এগুলোতে হতে পারে। এবার আসি হচ্ছে সেপটিক শক। তো সেপটিক শকে আগে বলা হতো এন্ডোটক্সিক শক, বাট এখন সেপটিক শক বলা হয়, কারণ আগে সেপটিক শকটা ধারণা করা হতো যে মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যেই এন্ডোটক্সিন আছে লাইপোপলিস্যাকারাইডের, ওইটাই মেনলি করে থাকে। বাট বর্তমানে দেখা যাচ্ছে গ্রাম পজিটিভ ইভেন ফাঙ্গাসও এই শকটা করে থাকে, এই জন্য বলা হচ্ছে সেপটিক শক। তাছাড়া সুপার অ্যান্টিজেনও করে থাকে। তো সেপটিক শকের কি কি কারণে হয়? সেপটিক শক হতে পারে হচ্ছে অভাল হেলমিনক মাইক্রোবিয়াল ইনফেকশন, যেমন এন্ডোটক্সিক শক হতে পারে, গ্রাম পজিটিভ সেপ্টিসেমিয়া হতে পারে, তারপরে হচ্ছে ফাঙ্গাল সেপসিস হতে পারে, এন্ডোটক্সিক শক হতে পারে, সুপার অ্যান্টিজেন মিডিয়েটেড শক হতে পারে। তো এবার হচ্ছে আদার টাইপসের মধ্যে দুইটা: নিউরোজেনিক শক অ্যান্ড অ্যানাফাইলেকটিক শক। তো নিউরোজেনিক শক দুইটা কারণে হয়। একটা হচ্ছে অ্যানেস্থেটিক্স অ্যাক্সিডেন্টের জন্য, আর স্পাইনাল ইনজুরি, এই দুইটা কারণের জন্য হয়। আর অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয় জেনারেলাইজড ইমিউনোগ্লোবিন ই মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, মানে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তো এবার হচ্ছে সেপটিক শকের প্যাথোজেনেসিস। তো সেপটিক শকের প্যাথোজেনেসিসে প্রথমেই হচ্ছে ইটোলজিক্যাল কজ বলবো। তো কজের মধ্যে হচ্ছে যেটা গ্রাম পজিটিভ বিভিন্ন ব্যাকটেরিয়া করে, যেমন হচ্ছে আমাদের সিউডোমোনাস করে, ইকোলাই করে, প্রোটিয়াস করে। এছাড়া গ্রাম নেগেটিভ সরি উল্টা বললাম। তো আমাদের সেপটিক শকের ইটিওলজিক্যাল এজেন্ট কী কী আছে? ইটিওলজিক্যাল এজেন্টের মধ্যে প্রথম হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে মেনলি হচ্ছে ইকোলাই, প্রোটিয়াস, সিউডোমোনাস। এছাড়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে মেনলি স্টেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, এগুলা। তাছাড়া ফাঙ্গাসও করতে পারে। ঠিক আছে? তো কিভাবে হয়? তো প্রথমে যখন এন্ডোটক্সিন বা এক্সোটক্সিন যেসব ব্যাকটেরিয়া প্রডিউস করে, ওই সব ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে ইনফেকশন তৈরি করে, ওইগুলো দিয়ে ওই এন্ডোটক্সিন প্রডিউস হবে বা এক্সোটক্সিন প্রডিউস হবে। তখন ওই কী হবে? মেনলি লাইপোপলিস্যাকারাইড, যেটা এন্ডোটক্সিন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওই লাইপোপলিস্যাকারাইডটা আমাদের ব্লাডের যেই লাইপোপলিস্যাকারাইড বাইন্ডিং যে প্রোটিন থাকে, ওই লাইপোস্যাকারাইড লাইপোপলিস্যাকারাইড বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করার পর একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। তখন ওই কমপ্লেক্সটা কি করে? CD14 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এখন CD14 রিসেপ্টর আমাদের শরীরের মেনলি হচ্ছে দুই জায়গায় থাকে, যেমন হচ্ছে ব্লাড সেল মেনলি লিউকোসাইট আর এন্ডোথিলাম। এছাড়া আদার সেলও থাকতে পারে, মেনলি দুই জায়গা থাকে। তো এর মধ্যে ব্লাড সেলের মধ্যে হচ্ছে লিউকোসাইট। তো লিউকোসাইটের মধ্যে মেনলি মনোসাইট আর হচ্ছে ম্যাক্রোফেজ আর এন্ডোথেলিয়াম সেলে, এইগুলোই অ্যাটাচ করতে পারে।
তো যখন অ্যাটাচ করে হচ্ছে এগুলো আমাদের যেই মিডিয়েটরস আছে ওই মিডিয়েটরসের সিনথেসিস, রিলিজ এবং অ্যাক্টিভেশন করে দেয় একটা ক্যাসকেড আকারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিডিয়েটরসের সিনথেসিস, রিলিজ এবং অ্যাক্টিভেশন, মানে ইট কজেস অ্যাক্টিভেশন, সিনথেসিস, রিলিজ অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ক্যাসকেজ অফ মিডিয়েটরস। তো মিডিয়েটরস মেনলি হচ্ছে প্লাজমা সেল বা আদার সেল থেকে আসে, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ, মনোসাইট, এগুলো থেকে আসতে পারে, এন্ডোথেলিয়াম সেল থেকে আসতে পারে। মানে যে মিডিয়েটরসগুলো রিলিজ করবে, মিডিয়েটরসগুলো মেনলি হচ্ছে আমাদের আসবে প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, মনোসাইট এবং এন্ডোথেলিয়াম সেল থেকে। তো এন্ডোজেনাস যেসব মিডিয়েটরস, কি কি মিডিয়েটরস রিলিজ হয়? সাইটোকাইন্স রিলিজ হয়। সাইটোকাইন্সের মধ্যে আছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকেন 1, 2, 6, 8, নাইট্রিক অক্সাইড, এছাড়া প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এন্ডরফিন আছে। এছাড়া অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট যেমন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন্স। এছাড়াও কমপ্লিমেন্ট ফ্যাক্টর আছে যেমন কমপ্লিমেন্ট C5, কাইনিন আছে, কার্ডিয়াক ডিপ্রেসর সাবস্টেন্স মানে মায়োকার্ডিয়াল ডিপ্রেসর সাবস্টেন্স আছে। এছাড়া কোয়াগুলেশন ফ্যাক্টর আছে। তো এইগুলো কি করে? এইগুলো আমাদের মিডিয়েটরসগুলো আমাদের বডির বিভিন্ন অর্গানের উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করে। যেমন আমাদের হার্টে আসি, হার্টে কি করে? হার্টের যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ওটা অনেক কমিয়ে দেয়, ডিমিনিশ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। এবার ব্লাড ভেসেলসে ভেসোডাইলেশন করে এবং থ্রম্বোসিস করে, ইভেন ডিসইমিনেট ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনও করতে পারে। এবার আসে হচ্ছে লাংসে কি করে? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এছাড়া মাল্টিপল অর্গান ডিসফাংশন করে দেয়, যার কারণে সেপটিক শক হয়ে যায়। তো সেপটিক শকের ফেট কি? ফেট হচ্ছে রিকভারি করতে পারে অথবা ডেথ হতে পারে। ডেথ দুইটা কারণে হয়, একটা হচ্ছে রিফ্র্যাক্টরি হাইপোটেনশন অথবা মাল্টিপল অর্গান ডিসফাংশন, তো বা মাল্টিপল অর্গান ফেইলর আর কি। তো এটাই কোন কোন অর্গান মিলি? 4টা অর্গান সব থেকে বেশি এফেক্ট হয়, আমাদের হার্ট, আমাদের ব্রেন, আমাদের কিডনি এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এবার আসি হচ্ছে আমাদের ডিফারেন্ট অর্গানে শকের জন্য কি কি চেঞ্জ হয়। তো প্রথমে আসি হার্ট। তো হার্টে প্রথমে ব্রেনে আসি। তো আমাদের ব্রেনে ইউজুয়ালি হাইপোটেনসিভ, মানে আমাদের হাইপোভলিউমিক শক বা যে কোনো শকে, ঠিক আছে, যে কোনো শকে আমাদের অর্গানে কি কি চেঞ্জ হয়। তো প্রথমে ব্রেনে আসি। তো ব্রেনে আসলে যখন আমাদের হাইপোভলিউমা হবে বা যে কোনো শক হবে, ব্রেনে তো আর ব্লাড যাবে না, তখন একটা ইস্কেমিয়া তৈরি হবে, তাই না? তো ব্রেনে হবে ইস্কেমিক এনকেফালোপ্যাথি। এবার আসি হার্টে। হার্টে কি হবে? হার্টে হবে হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস, ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিস, ফোকাল ওয়াইড স্প্রেড কোয়াগুলেটিভ নেক্রোসিস। এছাড়া সাবএন্ডোকার্ডিয়াল হেমোরেজও হতে পারে। এছাড়াও ইউজুয়ালি ব্যান্ড নেক্রোসিসও হতে পারে, কন্ট্রাক্টাইল ব্যান্ড নেক্রোসিসও আমাদের হার্টে ডেভেলপ করতে পারে। এবার সে কিডনিতে কি হতে পারে? কিডনিতে ইউজুয়ালি টিউবুলার ইসকেমিক ইনজুরি বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, যেটা বলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে, অলিগিউরিয়া হতে পারে। এছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হতে পারে। এবার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আমাদের যে কর্টিক্যাল লিপিড থাকে ওটা অনেক কমে যাবে। কেন কমে যাবে? কারণ আমাদের যখন স্ট্রেস একটা সিচুয়েশন তৈরি হবে তখন আমাদের বডির কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স চাইবে স্টেরয়েড রিলিজ করতে, কর্টিকোস্টেরয়েড। তো এই লিপিডটা সে স্টোরেজ যে লিপিড থাকে ওটাকে মেটাবোলাইজ করে আলটিমেটলি স্টেরয়েড প্রডিউস করবে, মানে কর্টিকোস্টেরয়েড, যার কারণে আমাদের স্টোর লিপিড অনেক কমে যাবে। এবার আসে হচ্ছে লাংসে কি হয়? লাংসে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, ডিফিউজ টিউবুলার ড্যামেজ হয়। তো ডিফিউজ টিউবুলার ড্যামেজকে শক লাংস বলা হয়, ঠিক আছে। এবার জিআইটিসে ইউজুয়ালি হেমোরেজিক এনকেফালোপ্যাথি হতে পারে। তাছাড়া আমাদের স্কিনেও কিছু চেঞ্জ হতে পারে, যেমন প্যাটিকিয়াল হেমোরেজ হতে পারে স্কিনে। এবার সেই স্টেজ অফ শকের স্টেজকে আসলে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যান ইনিশিয়াল নন প্রোগ্রেসিভ স্টেজ, একটা হচ্ছে এ প্রোগ্রেসিভ স্টেজ, আর একটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজ। তো ইনিশিয়াল প্রোগ্রেসিভ স্টেজে ইউজুয়ালি আমাদের বডির যেই কম্পেনসেটরি মেকানিজম থাকে, মানে রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম থাকে, ওইগুলো অ্যাক্টিভ থাকে এবং আমাদের ভাইটাল অর্গানে পারফিউশনটা মেনটেন হয়। এবার সে প্রোগ্রেসিভ স্টেজে টিস্যু হাইপোপারফিউশন হয়, মানে পারফিউশনটা কমে যায় এবং ইউজুয়ালি এখানে আমাদের বডিতে যে সার্কুলেটরি আর মেটাবলিক যে ইমব্যালেন্সটা অনেক খারাপ হয়ে যায়, ওরসেনিং হয়ে যায়, যার কারণে ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে। এবার ইরিভার্সিবল
স্টেজে টিস্যু ইনজুরি বা ইউজুয়ালি সেলের ইনজুরি এত বেশি হবে যে হচ্ছে আমরা যদি হেমোডাইনামিক ডিফেক্টটা কারেক্টও করি সেখান থেকে সার্ভাইভাল পসিবল হবে না। এখানে কি বলেছে বলি যে ইরিভার্সিবল স্টেজ সেটস ইন আফটার, আচ্ছা এইভাবে বলি, বডি হ্যাজ ইনকার্ড সিভিয়ার সেলুলার অ্যান্ড টিস্যু ইনজুরি, সো আচ্ছা এইভাবে বলতে পারি ইরিভার্সিবল স্টেজে সেটা হচ্ছে the cellular and tissue injury is so severe that if the hemodynamic defect are corrected recovery is not possible। ঠিক আছে, তো মেনলি আমাদের যেসব রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম আছে আমাদের শকে কি কি মেকানিজম আছে জেনে নিই। সেটা হচ্ছে বায়োরিসেপ্টর রিফ্লেক্স মেকানিজম, তারপর ক্যাথেকোলামাইন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, অ্যান্টিডাইউরেটিক হরমোন, সিম্প্যাথেটিক স্টিমুলেশন। আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন কিন্তু মেন, ঠিক আছে। এবার আসে হচ্ছে রিভার্সেবল শক অ্যান্ড ইরিভার্সেবল শক কাকে বলে। রিভার্সেবল শক হচ্ছে ইট ইজ এ স্টেজ অফ শক ইন হুইচ কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্ট অ্যান্ড রিকভারি ইজ পসিবল বাই ইমিডিয়েট ট্রিটমেন্ট। আর ইরিভার্সিবল শক বলতে পারি হোয়েন দ্য টিস্যু অ্যান্ড সেলুলার ইনজুরি সো সিভিয়ার দ্যাট if the hemodynamic defects are corrected recovery is not possible। ঠিক আছে, তো এবার আসে হচ্ছে প্যাথোজেনেসিস অফ হেমোরেজিক বা হাইপোভলিউমিক শক। দুইভাবে হতে পারে, এটা ডিউ কোশ্চেন। তো ইউজুয়ালি প্যাথোজেনেসিস অফ রিভার্সিবল শক মানে আমাদের হেমোরেজ বা যে হাইপোভলিউমিয়া হচ্ছে তার জন্য দুই রকম শক হতে পারে, একটা রিভার্সিবল একটা ইরিভার্সিবল। তো রিভার্সিবল শকে কি হয়, হেমোরেজ হলো তাই না, হেমোরেজ হলো বা সিভিয়ার বার্ন হলো বা আমাদের ভমিটিং ডায়রিয়া হলো। হেমোরেজ বার্ন ভমিটিং ডায়রিয়া, এই হেমোরেজ বার্ন ভমিটিং ডায়রিয়া কিন্তু আমাদের ফ্লুইড লস হবে, যার কারণে একটা অ্যাকিউট হাইপোভলিউমিয়া হবে, যার কারণে আমাদের সেন্ট্রাল ভেনাস প্রেশার মেইনলি যেই আমাদের সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা থাকে তার ভেনাস প্রেশার অনেক কমে যাবে। তো যখন ভেনাস প্রেশার কমে যাবে আমাদের কার্ডিয়াক ফিলিংও অনেক কমে যাবে। তো কার্ডিয়াক ফিলিং কমে গেলে আমাদের কার্ডিয়াক আউটপুটও কমে যাবে, যার কারণে আমাদের আর্টারিয়াল প্রেশারও কমে যাবে। তো যখন আর্টারিয়াল প্রেশার কমে যাবে তখন আমাদের যেটা হবে রিভার্সেবল শক হবে। তো এই রিভার্সেবল শকে কম্পেনসেটরি মেকানিজমটা কাজ করবে, কাজ করে ইউজুয়ালি আমাদের আর্টারিয়াল প্রেশারটা নর্মালি এনে রিকভারি করে ফেলবে। ঠিক আছে, মানে আমাদের যখন আর্টারিয়াল প্রেশার কমে যাচ্ছে তখন আমাদের যে কন্ডিশনটা হচ্ছে রিভার্সেবল শক, তখন আমাদের টিস্যু কম্পেনসেটরি মেকানিজম কাজ করতেছে, কাজ করে বডিটার আর্টারিয়াল প্রেশার নর্মালি নিয়ে আসতে পারে। ইরিভার্সেবল শক, ইরিভার্সেবলে যে হেমোরেজ বা ফ্লুইড লস হবে এগুলো অনেক সিভিয়ার হবে, যেমন হেমোরেজ, ভমিটিং, তারপরে ডায়রিয়া, এগুলো অনেক সিভিয়ার হবে, সিভিয়ার বার্ন হবে, যার কারণে আগে আমরা অ্যাকিউটে পড়েছি মানে রিভার্সেবল পড়েছিলাম অ্যাকিউট হাইপোভলিউমিয়া, এখানে সিভিয়ার হাইপোভলিউমিয়া হবে। তো সিভিয়ার হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে যদি আমরা যে হিমোডাইনামিক ডিফেক্টটা কারেক্ট না করি তাহলে বডির কম্পেনসেটরি মেকানিজম ফেল, মানে তারা ঠিক মতো আর কাজ করতে পারবে না, যার কারণে আমাদের হাইপো পারফিউশন হবে টিস্যুতে, মানে ঠিক মতো ব্লাড যাইতে পারবে না। তো টিস্যুতে যদি হাইপো পারফিউশন হয় তাহলে অ্যাকিউট হাইপোক্সিয়া হবে। তো অ্যাকিউট হাইপোক্সিয়ায় দুইটা কন্ডিশন হবে, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি হবে। তো এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়ার জন্য ইউজুয়ালি কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেটেড হয়ে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন তৈরি করবে। অপরদিকে যখন হচ্ছে অ্যাকিউট হাইপোক্সিয়া হচ্ছে যার কারণে আমাদের সেলে অক্সিজেন কমে যাচ্ছে, ওই সেল কি করবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস প্রডিউস করবে, যার কারণে অনেক ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হবে, আমাদের পিএইচ কমে যাবে। তো যখন পিএইচ কমে যায় ভেসোডাইলেশন হবে, আলটিমেটলি আরও ব্লাড প্রেশার ফল করবে, যার কারণে সিভিয়ার হাইপোক্সিয়া হবে। সিভিয়ার হাইপোক্সিয়ার জন্য আমাদের টিস্যু আর সেলের আরও অনেক ড্যামেজ হবে। ঠিক আছে, তো টিস্যু ড্যামেজ হলে আমাদের কিডনিতে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হবে, যার কারণে আমাদের অ্যাকিউট রেনাল শাটডাউন বা কমপ্লিট রেনাল শাটডাউন হবে, ডেথ হবে। এটা আমরা বুঝলাম। এবার আসে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার অফ শক। তো মেন সব শকের ক্লিনিক্যাল ফিচার একই, তবে হাইপোভলিউমিক শকের ক্লিনিক্যাল ফিচারগুলো আরও ক্লিয়ারভাবে দেখা যায়। তো শকে ইউজুয়ালি হাইপোটেনশন হয়, উইক র্যাপিড পালস হয়, ট্র্যাকিপেনিয়া, কুলক্লামি, সাইনোটিক স্কিন। সেপটিক শকে কি হয়, সেপটিক শকে প্রথমে যে স্কিনটা থাকে স্কিনটা একটু ওয়ার্ম হয়ে যায়, ঠিক আছে, ডিউ টু ভেসোডাইলেশন, পেরিফেরাল ভেসোডাইলেশন। সেপটিক শকে পেরিফেরাল ভেসোডাইলেশন এবং ফ্লাশের জন্য আমাদের স্কিনটা একটু ওয়ার্ম হয়ে যায়, পরবর্তীতে ওটা আবার আগের মতো কোল্ড হয়ে যায়। যাই হোক,
তো ইউজুয়ালি আমাদের এই শকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, আমাদের রেনাল ডিসফাংশন হতে পারে। মানে প্রথমে কিডনির উপর এফেক্ট করে না, সেটা যখন পরবর্তীতে আরও সিভিয়ার হয়, সেকেন্ড পর্যায়ে চলে যায়, তখন ওটা কিডনির উপর এফেক্ট করে। কিডনির উপর এফেক্ট করলে অলিগোরিয়া হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তো এইগুলো হচ্ছে শক। তো চলে আসে হচ্ছে আমাদের কিছু এক্সট্রা ইনফো আছে এই রবিনসে চলে আসি। তো কার্ডিওজেনিক শকের কজ আমি বলেছি কি কি হয়। প্রিন্সিপাল প্যাথোজেনেসিস, যেমন আমাদের হার্ট ঠিক মতো পাম্প করতে পারতেছে না, ইন্ট্রিনসিক ড্যামেজ, এক্সটেন্সিক প্রেশারের জন্য কোনো প্রবলেম হচ্ছে যেমন কার্ডিয়াক টেম্পোনেট, এছাড়া অবস্ট্রাকশন অফ আউটফ্লো মানে যে পালমোনারি এম্বোলিজম, হাইপোভলিউমে, এগুলো বলছি। তো ইউজুয়ালি আমাদের সেপটিক শক, তো সেপটিক শকে কি হয়? সেপটিক শকে হচ্ছে আমাদের মাইক্রোবিয়াল ইনফেকশনের জন্য ইউজুয়ালি হয়, এবং সেপটিক শকে আমাদের সিভিয়ার সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হয়। মানে সেপটিক শকে কি হবে? সেপটিক শকে সিভিয়ার সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, যেটাকে এসআইআরএস বলে, সিভিয়ার মানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। তো আমাদের এই সেপটিক শকের তো আমাদের এই সেপটিক শকের আরও অনেক কজ আছে। কজগুলো হচ্ছে বার্নের জন্য কিন্তু সেপটিক শক হতে পারে, ট্রমা অথবা প্যানক্রিয়াটাইটিসের জন্য আমাদের সেপটিক শক হতে পারে। কোশ্চেন করতে পারে যে কোনো একটা অর্গানের সমস্যার জন্য সেপটিক শক হতে পারে। অর্গানটা কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াটাইটিসে হচ্ছে। আচ্ছা, যাই হোক, অ্যানাফাইলেকটিক শক তো আমরা জানি, ইমিউনোগ্লোবিন ইমিডিয়েটেড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। যাই হোক, তো সেপটিক শক হচ্ছে আমাদের আগে ধারণা করা হয়তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই দেওয়া হয়, মানে এন্ডোটক্সিন দেওয়া হয়, যার কারণে ইউজুয়ালি ওটাকে এন্ডোটক্সিক শক বলা হয়তো। কিন্তু বর্তমানে দেখা যায় এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা ইভেন ফাঙ্গাস দেওয়া হয়, এই জন্য এটাকে আসলে সেপটিক শক বলা হয়ে থাকে। তো সেপটিক শকের কিছু ফ্যাক্টর আছে। প্রথমে হচ্ছে ইনফ্ল্যামেটরি অ্যান্ড কাউন্টার ইনফ্ল্যামেটরি রেসপন্স। তো ইউজুয়ালি আমাদের যখন একটা মাইক্রো অর্গানিজম শরীরে ঢুকে, ওই মাইক্রো অর্গানিজমের যেই সেল ওয়ালের যে কনস্টিটিউয়েন্টস আছে, ওইগুলো আমাদের ইনেট ইমিউন সিস্টেম বা এন্ডোথেলিয়ামের বিভিন্ন রিসেপ্টর বা সেলের সাথে বাইন্ড করে, আগেই জানি। তো আমাদের প্রথমে মানে যখন মাইক্রো অর্গানিজমটা শরীরে ঢুকে, তখনই আমাদের ইনফ্লামেশনটা শুরু হয় সেপসিসের। তো ইনফ্লামেশনটা কিছু সিগন্যালিং পাথওয়ে দিয়ে মেনটেন হয়, মানে কিছু রিসেপ্টর দিয়ে। তো রিসেপ্টর এখানে 3টা রিসেপ্টরের নাম বলেছে। টোল লাইক রিসেপ্টর আমরা জানি মাইক্রোবায়োলজি থেকে, টোল লাইক রিসেপ্টরটা ইউজুয়ালি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস বা প্যামস কে রিকগনাইজ করে। এছাড়া জি প্রোটিন কাপড় রিসেপ্টর, যেটা ইউজুয়ালি আমাদের ব্যাকটেরিয়ার পেপটাইডকে রিকগনাইজ করে। এছাড়া সি টাইপ লেকটিন বা ডেকটিন যেটাকে বলে, এটাও রিকগনাইজ করতে পারে। তো অনেক ইনফ্লামেটরি মিডিয়েটরস এখানে রিলিজ হয়, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকেন 1, এইগুলার রিলিজ হয়। এর সাথে আরও একটা নতুন ফ্যাক্টর আমি নাম জেনেছি, সেটা হচ্ছে হাই মোবিলিটি গ্রুপ বক্স 1 প্রোটিন, যেটাকে বলা হয় HMGB1, হাই মোবিলিটি গ্রুপ বক্স 1 প্রোটিন। তো আমাদের ইনফ্লামেশন যখন হবে, তো ইনফ্লামেশন হলে আমাদের শরীরে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা প্রোক্যালসিটোনিন অনেক বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সেপটিক শকের একটি ক্লিনিক্যালি ইউজফুল ইন্ডিকেটর। এখানে বলেছে দি লেটার ইজ, মানে আমার মনে হচ্ছে প্রোক্যালসিটোনিন, ঠিক আছে। প্রোক্যালসিটোনিন হচ্ছে একটি ক্লিনিক্যালি ইন্ডিকেটর আমাদের সেপটিক শকের জন্য। কারো যদি সেপটিক শক হয়, তার বডিতে ইউজুয়ালি প্রোক্যালসিটোনিন অনেক বেড়ে যায়। এছাড়া সি রিঅ্যাক্টিভ প্রোটিন তো বাড়বেই। তো এটা আমি আগে আলোচনা করেছি, এখানে একটু গ্রুপ আকারে দেয়া আছে। তো ইউজুয়ালি সুপার অ্যান্টিজেন বা আচ্ছা, তো এখানে আমি কিন্তু বলেছি ডিসইমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হয়, ঠিক আছে। তো ডিসইমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনে কিছু কিছু মাইক্রোবিয়াল কম্পোনেন্টস আছে, ওগুলো কিন্তু সরাসরি ফ্যাক্টর 12কে স্টিমুলেট করতে পারে। মানে আমাদের কোশ্চেন করতে পারে যে কোনো মাইক্রো অর্গানিজম আসলে কোন ফ্যাক্টরকে সরাসরি স্টিমুলেট করতে পারে? ফ্যাক্টর 12কে, ঠিক আছে। এবার সেপটিক শক যদি হয়, পেশেন্টের হাইপার ইনফ্ল্যামেটরি এবং ইমিউনো সাপ্রেসড স্টেট তৈরি হয়। মানে একজন সেপটিক শকের পেশেন্টের হঠাৎ করে দেখা যাবে তার হাইপার ইনফ্লামেশন দেখা যাচ্ছে, অথবা ইমিউনো সাপ্রেশন স্টেজ দেখা যাচ্ছে। তো এই অল্টারনেশনটা হয় মেনলি হচ্ছে আমাদের বডির যে প্রো ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস থাকে, ওই প্রো ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস বা প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্সটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্সে ইউজুয়ালি কনভার্ট হয়ে যায়।
তো আমাদের হচ্ছে সেপটিক শকের পেশেন্টের হাফ সেপটিক শকের মানে 50% সেপটিক শকের পেশেন্টেরই ডিআইসি দেখা যায়, ঠিক আছে, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনস। তো আমাদের এই ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন আসলে কিছু ফ্যাক্টরের ফেভারের মাধ্যমে হচ্ছে, যেমন আমাদের হচ্ছে যখন সেপসিস হয় তখন আমাদের টিস্যু ফ্যাক্টর অনেক বেড়ে যায়। টিস্যু ফ্যাক্টর কোথার থেকে বেড়ে যায়? টিস্যু ফ্যাক্টর মেইনলি হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম এবং মোনোসাইট থেকে অনেক বেড়ে যায়, যেটা আমরা জানি এক্সট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয়। তো যখন আমাদের এই কোয়াগুলেশন ফ্যাক্টর অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অপরদিকে আমাদের যে অ্যান্টি কোয়াগুলেশন ফ্যাক্টর ওইগুলো আবার কমে যায়, ঠিক আছে। তো অ্যান্টি কোয়াগুলেশন ফ্যাক্টর কোনটা কোনটা কমে? মেইনলি হচ্ছে আমাদের টিস্যু ফ্যাক্টর, পাথওয়ে ইনহিবিটর, এছাড়া থ্রম্বোমোডুলিন কমে, প্রোটিন সি ইউজুয়ালি কমে যায়। তো ইউজুয়ালি যখন একটা পেশেন্টের সেপটিক শক হয়, সেপটিক শকের পেশেন্টের কিন্তু ব্লাড গ্লুকোজ অনেক বেড়ে যায়, ঠিক আছে, হাইপারগ্লাইসেমিয়া হয় এবং এটা ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে, পুরোপুরি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তো কেন এই ইনসুলিন রেজিস্ট্যান্স হাইপারগ্লাইসেমিয়া হয়? ইউজুয়ালি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকেন-1 এগুলো আমাদের হচ্ছে, বা স্ট্রেসে যখন থাকে তখন আমাদের প্যানক্রিয়াস থেকে গ্লুকাগন সিক্রেশন অনেক বেড়ে যায় বা আমাদের কর্টিকোস্টেরয়েড বেড়ে যায়। তো এইগুলো আমাদের গ্লুকোনিওজেনেসিসকে অনেক স্টিমুলেট করে, যার কারণে আমাদের ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। এছাড়াও প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স আমাদের ইনসুলিন রিলিজকে ইনহিবিট করে দেয়, ঠিক আছে। তাছাড়া আমাদের যে গ্লাড4 যে ক্যারিয়ার প্রোটিন আছে ওটার এক্সপ্রেশনটা ইউজুয়ালি কমে যায়। তো আমাদের হাইপারগ্লাইসেমিয়া কেন হচ্ছে? হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে আমাদের ইউজুয়ালি যখন ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স কী কী কারণে হচ্ছে? ইউজুয়ালি আমাদের টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকেন-1 আমাদের গ্লুকাগন রিলিজকে বাড়াই দিচ্ছে, কর্টিকোস্টেরয়েড সিক্রেশন বাড়াই দিচ্ছে, যার কারণে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে। এছাড়া আমাদের ইনসুলিন রিলিজকে ইনহিবিট করছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স। তাছাড়া আমাদের গ্লোট4 যেটা, এটাও সংখ্যায় কমে যাচ্ছে, যার কারণে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। তো হাইপারগ্লাইসেমিয়া হলে আমাদের নিউট্রোফিলটা ঠিকমতো আর ফাংশন করতে পারে না। এছাড়াও সেপটিক শকে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়, মেনলি হচ্ছে আমাদের এই সেপটিক শকে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে ওইখান থেকে গ্লুকোকর্টিকয়েডস কম রিলিজ হয়, মানে গ্লুকোকর্টিকয়েডস অনেক কম পরিমাণ রিলিজ হয়। তো এটা কেন হচ্ছে? এটা ইউজুয়ালি হচ্ছে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার ডিসিমিনেশনের জন্যে অথবা ফ্র্যাঙ্ক অ্যাড্রিনাল নেক্রোসিস। মেনলি হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের গ্লুকোকর্টিকয়েডস সিক্রেশন অনেক কমে যাচ্ছে। তো গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন যখন কমে যায়, তো কেন কমে? এটা কমে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সিনথেটিক ক্যাপাসিটি কমে যায়। তো এই সিনথেটিক ক্যাপাসিটি কেন কমে? কমে হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যাড্রিনাল নেক্রোসিস হলে, ঠিক আছে, ফ্র্যাঙ্ক অ্যাড্রিনাল নেক্রোসিস। তো ফ্র্যাঙ্ক অ্যাড্রিনাল নেক্রোসিস কেন হয়? ফ্র্যাঙ্ক অ্যাড্রিনাল নেক্রোসিস হয় ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার ডিসিমিনেশন বলেছে, মানে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনটা যদি আমাদের ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডে চলে আসে তাহলে ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিক মতো আর কর্টিকোস্টেরয়েড রিলিজ করতে পারে না। সেপটিক শকে এটা ইউজুয়ালি হয়ে থাকে। তো এটার কারণই হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যাড্রিনাল নেক্রোসিস হয়। এই জন্য এই কন্ডিশনকে বলা হয় ওয়াটার হাউস ফিডরিচেন্ট সিনড্রোম। যাই হোক, ল্যাকটিক অ্যাসিডোসিস হয় আমরা জানি। সুপার অ্যান্টিজেন আমাদের সেপটিক শক করে, যেমন টক্সিক শক সিনড্রোম, টক্সিন আমরা জানি। তো এবার সেই স্টেজ অফ শকে আমাদের আউটিক অ্যানুরিজম, এক্স স্যাঙ্গুইনেশন হতে পারে, এটা তেমন ইম্পর্টেন্ট না। তো এই যে স্টেজ অফ শকে ইউজুয়ালি আমাদের কিউটেনিয়াস, মানে যখন আমাদের মানে রিফ্লেক্স মেকানিজমগুলো স্টিমুলেটেড হবে, তো এই রিফ্লেক্স মেকানিজমগুলো চাইবে আমাদের শকটা আসলে নর্মাল হয়ে যাক, রিকভার করুক। তো রিফ্লেক্স মেকানিজমগুলো ইউজুয়ালি আমাদের যে কিউটেনিয়াস ভেসেস থাকে ওইখানে অনেক কনস্ট্রিকশন করে দেয়, কিউটেনিয়াস ভেসো কনস্ট্রিকশন। তো যার কারণে আমাদের স্কিনটা কুলনেস আর প্যালোর হয়ে যায়। এই কন্ডিশনকে বলা হয় শকি স্কিন, ঠিক আছে। বাট আমাদের সেপটিক শক হচ্ছে এক্সেপশন। সেপটিক শকে আমাদের প্রথমে কিউটেনিয়াস ভেসোডাইলেশন হয়ে যায়, যার কারণে ওয়ার্ম এবং ফ্লাশ স্কিন ইউজুয়ালি তৈরি হয়। তো এই কিউটেনিয়াস ভেসো
কনস্ট্রিকশন কেন হচ্ছে? ইউজুয়ালি সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য, জেনারেলাইজ সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য। তো ইউজুয়ালি আমাদের এই হার্টের যে করোনারি আর্টারি বা ভেসেস থাকে এবং আমাদের ব্রেনে যে সেরেব্রাল ভেসেস থাকে, এগুলো সিম্প্যাথেটিক সিগন্যালের প্রতি সেন্সিটিভ না, লেস সেন্সিটিভ। তো ওইগুলো কোনো ভেসো কনস্ট্রিকশন না, ওইগুলো নর্মালি থাকে। তো দেখা যাচ্ছে আমাদের যখন এই কিউটেনিয়াস ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, তখন আমাদের পেরিফেরি থেকে ব্লাড আমাদের এই করোনারি আর্টারি এবং সেরেব্রাল ভেসেলে চলে আসছে। তো এইখানের ভেসেলগুলো তো নর্মালি আছে, কনস্ট্রিক্ট না। তো আলটিমেটলি ব্রেন এবং আমাদের হার্টে ব্লাড সাপ্লাই কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে সে রিকভার করতেছে। তো যাই হোক, আমাদের হাইপোপারফিউশনের জন্য মেন এফেক্টটা পড়ে হচ্ছে ব্রেন, হার্ট, কিডনি আর নীল অর্গান, এবং জিআইটিতেও পড়তে পারে। কিডনির গ্লোমেরুলাইতে ফিব্রিন থ্রম্বাই দেখা যাইতে পারে। যদি কোশ্চেন করে আমাদের শকে, হাইপোভলিউমিক শকে আমাদের ফিব্রিন থ্রম্বাই কোথায় ফর্মেশন হয়, অ্যান্সার দিব কিডনি। এবার অ্যাড্রেনাল কর্টিক্যাল সেল লিপিড ডিপ্রেশন, এটা হচ্ছে আমাদের এই অ্যাড্রেনাল কর্টেক্স তার স্টোরড লিপিডকে বেশি পরিমাণে ইউজ করতেছে স্টেরয়েড সিনথেসিসের জন্যে। শক লাংস জিনিসটা কি? এই যে ডিফিউজ অ্যালভিওলার যে ড্যামেজ হচ্ছে, এটাকে শক লাংস বলা হয়। আমাদের হচ্ছে নিউরন এবং আমাদের যে কার্ডিওমায়োসাইটস, মানে হার্টের সেল ছাড়া প্রত্যেকটা সেলই আসলে রিকভার করতে পারে শক থেকে। এই যে সেপটিক শকে স্কিন প্রথমে ওয়ার্ম এবং ফ্লাশ হয় পেরিফেরাল ভেসোডাইলেশনের জন্য। দ্যাটস অল অ্যাবাউট শক। থ্যাংক ইউ।